আজকের ক্লাসে আমরা ডিএলএড পার্ট 2 CC3 পেপার থেকে চ্যাপ্টার 1 থেকে 5 এর মধ্যে যে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলো আছে আজ আমরা দেখে নেব। প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এবং তার সাথে এই বছরের জন্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। মন দিয়ে ক্লাসটি কিন্তু দেখতে হবে, হাতে সময় কিন্তু খুবই কম। দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ইতিবাচক প্রভাব উল্লেখ করুন। ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক মানে ভালো আর নেতিবাচক থাকলে খারাপ। তাহলে ভালো দিক, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ফলে আধুনিক বিজ্ঞান, যুক্তিবাদ ও পাশ্চাত্য জ্ঞানের প্রসার ঘটে। এছাড়া ইংরেজি ভাষা ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয়দের মধ্যে নতুন চিন্তাভাবনা বিকশিত হয় বা বিকাশ ঘটে। দেখব পরের কোশ্চেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান কী ছিল? লর্ড কার্জন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দেন। তিনি বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের প্রশিক্ষণ, বিদ্যালয়ের প্রশাসনিক উন্নতি এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। দেখে নেব পরবর্তী কোশ্চেন। আমি দ্রুত কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম কথাটির সাধারণ অর্থ কী? ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম কথাটির অর্থ কী? ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম বলতে বিদেশি শাসন, শোষণ, নিয়ন্ত্রণের বিরুদ্ধে জনগণের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বোঝায়। ভারতের স্বাধীনতা আন্দোলন এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম বলতে বোঝানো হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং এই যে বিদেশি শাসন, শোষণ এবং নিয়ন্ত্রণের বিরুদ্ধে জনগণের স্বাধীনতা এবং অধিকারের আন্দোলন। স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে ঔপনিবেশিকতা প্রভাবমুক্ত করা জরুরি কেন ছিল? ভারতের যে শিক্ষা ব্যবস্থা তার থেকে ঔপনিবেশিকতার প্রভাবটাকে মুক্ত করা কেন জরুরি ছিল? স্বাধীন ভারতের নিজস্ব প্রয়োজন, সংস্কৃতি, মূল্যবোধ, ভারতীয়দের কালচার, সংস্কৃতি, মূল্যবোধ, তাদের মোরাল ভ্যালুস, এইগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল, অনুযায়ী শিক্ষা গড়ে তোলা জরুরি ছিল। এছাড়া ঔপনিবেশিকতা দূর করে জাতীয় চেতনা এবং স্বাধীন চিন্তার বিকাশের প্রয়োজন ছিল। সেই কারণেই কিন্তু স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে ঔপনিবেশিকতার প্রভাব মুক্ত করা হয়েছিল। কিসের জন্য করা হয়েছিল? সংস্কৃতি ও মূল্যবোধ অনুযায়ী শিক্ষা গড়ে তোলার জন্য এবং ঔপনিবেশিক মানসিকতা দূর করে জাতীয় চেতনা এবং স্বাধীন চিন্তার বিকাশ ঘটানোর জন্য। দেখব পরের কোশ্চেন। ইংরেজ প্রবর্তিত ভারতের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল? ইংরেজরা ভারতের যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিল তার বৈশিষ্ট্য কী ছিল? ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা মূলত ইংরেজি ভাষা কেন্দ্রিক এবং পরীক্ষামুখী ছিল। এতে পাশ্চাত্য জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ তাদের দেশে ইংরেজি শিক্ষা দীক্ষা, তাদের দেশের সংস্কৃতিকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং প্রশাসনিক কাজে উপযুক্ত কর্মচারী বা কর্মী তৈরি করা এর উদ্দেশ্য ছিল। ক্লার্ক তৈরি করা, বিদেশ থেকে ক্লার্ক এই দেশে নিয়ে এসে কাজ করাতে অনেক বেশি মাইনে দিতে হতো, তাই ভারতীয়দের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ক্লার্ক হিসেবে নিয়োগ করাই কিন্তু এই শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার কয়েকটি ইতিবাচক প্রভাব উল্লেখ করুন। এর কিছু ভালো দিক ছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, সেগুলো কি? ঔপনিবেশিক শিক্ষার ফলে আধুনিক বিজ্ঞান, যুক্তিবাদ ও পাশ্চাত্য জ্ঞানের প্রসার ঘটে। আমাদের দেশ সেই সময় কুসংস্কারে জর্জরিত ছিল, কিন্তু এই ঔপনিবেশিক শিক্ষার ফলে আধুনিক বিজ্ঞান এবং যুক্তিবোধ কিন্তু তাদের মধ্যে গড়ে ওঠে। ইংরেজি ভাষার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের জ্ঞানের সাথে ভারতীয়দের পরিচয় ঘটে এবং আধুনিক শিক্ষার প্রসার ঘটে। ম্যাগনা কার্টা বলতে কি বোঝায়? ম্যাগনা কার্টা হলো 1215 সালটা মনে রাখো। 1215 সালে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ সনদ। এটি রাজার ক্ষমতার সীমা নির্ধারণ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ঐতিহাসিক জেমস উডের দলিলকে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন। তাহলে ম্যাগনা কার্টা আসলে কি ছিল? 1215 সালে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক প্রকাশিত একটা সনদ ছিল। ঐতিহাসিক জেমস উডের দলিলকে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছিল। এই পয়েন্টসটুকু ভালো করে মনে রাখতে হবে। রাষ্ট্রের দুটি আবশ্যিক শর্ত কি? রাষ্ট্রের প্রধান আবশ্যিক শর্তের মধ্যে দুটি হলো, একটি হলো রাষ্ট্রের জন্য নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসমষ্টি বা জনগোষ্ঠী থাকতে হবে। এছাড়া সরকার এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান। তাহলে কি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব এগুলো কিন্তু আবশ্যিক থাকতেই হবে। রাজনৈতিক দলের সংজ্ঞা লেখো। রাজনৈতিক দলের সংজ্ঞা কি? রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা লাভ বা পরিচালনায় অংশগ্রহণ করতে চায়। তাহলে রাজনৈতিক দল হলো এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা লাভ বা পরিচালনায় অংশগ্রহণ করতে চায়। এবার আইনসভা ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক কি? আইনসভা আইন প্রণয়ন করে এবং বিচার বিভাগ সেই আইন ব্যাখ্যা ও প্রয়োগ করে। তাহলে আইনসভার কাজ আইন প্রণয়ন করা এবং বিচার বিভাগ সেই আইন ব্যাখ্যা ও প্রয়োগ করে। বিচার বিভাগ প্রয়োজনে আইনসভা প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করতে পারে। তাহলে কি আইনসভায় কি হয়? আইন তৈরি হয়। বিচার বিভাগ কি করে? সেই আইন ব্যাখ্যা ও প্রয়োগ করে। বিচার বিভাগের কাজ সেই আইনটাকে প্রয়োগ করা। বিচার বিভাগ প্রয়োজনে আইনসভা প্রণীত আইনের যে আইনটা আইনসভাতে তৈরি হয়েছে সেই আইনটার সাংবিধানিক বৈধতা পরীক্ষা করে। আদৌ এটা সাংবিধানিকভাবে বৈধ কিনা সেটা কিন্তু বিচার বিভাগ সেটাকে পরীক্ষা করে। আইনসভায় কেবলমাত্র আইন তৈরি হয় আর বিচার বিভাগ সেই আইনটাকে প্রয়োগ করে বাস্তবে। বিদ্যালয় গণতন্ত্র চর্চার দুটি তাৎপর্য লেখো। বিদ্যালয় গণতন্ত্র চর্চার দুটি তাৎপর্য লিখুন। বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা শিক্ষার্থীদের মত প্রকাশ, অন্যের মতামতের প্রতি সম্মান, সহযোগিতা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়। তাহলে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা শিক্ষার্থীদের মতামত প্রকাশ করতে, অন্যের মতামতের প্রতি সম্মান দিতে, সহযোগিতা করতে এবং সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ তৈরি করে দেয়। এর ফলে ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে ওঠা সহজ হয়। দেখব আমরা পরের কোশ্চেন। ভারতের সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয় কেন? ভারতের সংবিধানে বিশ্বের অন্যতম বহু সংবিধানের তুলনায় বিস্তারিতভাবে ভারতীয় সংবিধানে বিশ্বের অন্যান্য দেশগুলোর সংবিধানের তুলনায় অনেক বিস্তারিতভাবে রাষ্ট্র পরিচালনা, নাগরিক অধিকার, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচন ও প্রশাসন সম্পর্কে বিস্তৃত বিধান রয়েছে। ভারতীয় সংবিধান অন্যান্য দেশের সংবিধানের থেকে অনেক বড়, কারণ এখানে অন্যান্য দেশের সংবিধানের তুলনায় অনেক বেশি বিস্তারিতভাবে রাষ্ট্র পরিচালনা, নাগরিক অধিকার, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচন এবং প্রশাসন সম্পর্কে বিস্তারিত বিধান রয়েছে। বিচার বিভাগের কার্যাবলী উল্লেখ করুন। বিচার বিভাগের প্রধান কাজ হল আইন ব্যাখ্যা করা, অপরাধ এবং বিরোধের বিচার করা এবং নাগরিকের অধিকার রক্ষা করা। তাহলে বিচার বিভাগের প্রধান কাজ আইন ব্যাখ্যা করা, অপরাধ ও বিরোধের বিচার করা এবং নাগরিক অধিকার রক্ষা করা। এছাড়া এটি সংবিধানের রক্ষক হিসাবে কাজ করে। বিচার বিভাগ হলো সংবিধানের রক্ষক বা রক্ষাকর্তা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় শব্দটির অর্থ কী? প্রস্তাবনায় ন্যায় বলতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের ন্যায় অধিকার ও সুযোগ নিশ্চিত করাকে বোঝায়। এর মাধ্যমে
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। তাহলে ন্যায় বলতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের ন্যায় অধিকার ও সুযোগ নিশ্চিত করাকে বোঝানো হয়েছে এবং এর মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দেখব পরের কোশ্চেন, শিক্ষাকে সংবিধানের যুক্ত তালিকায় অন্তর্ভুক্তির গুরুত্ব। দুটি গুরুত্ব লিখতে হবে কেন শিক্ষাকে যুক্ত তালিকায় রাখা হয়েছে। শিক্ষাকে যুক্ত তালিকায় রাখার ফলে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই শিক্ষার উন্নয়নে আইন ও নীতি গ্রহণ করতে পারে। এতে শিক্ষাক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পায়। তাহলে কি শিক্ষাকে যুক্ত তালিকায় রাখার ফলে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার শিক্ষার উন্নয়নে অর্থাৎ শিক্ষার উন্নতির জন্য আইন ও নীতি গ্রহণ করতে পারে এবং এতে কি হয়, শিক্ষাক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পায়। এবার আমরা দেখব পরের কোশ্চেন, লিঙ্গভিত্তিক বিদ্যালয় কাকে বলে? যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের লিঙ্গের ভিত্তিতে আলাদা করে শিক্ষা দেওয়া হয় তাকে লিঙ্গভিত্তিক বিদ্যালয় বলে। যেমন শুধু ছেলে বা শুধু মেয়েদের জন্য জন্য পরিচালিত বিদ্যালয়, অর্থাৎ বয়েজ স্কুল, গার্লস স্কুল, যেখানে শুধু মেয়েরা পড়ে, কোনো স্কুলে শুধু ছেলেরা পড়ে, এটাই কিন্তু লিঙ্গভিত্তিক বিদ্যালয়। এইবার আমরা দেখে নেব খুব ইম্পর্টেন্ট RTE 2009-এ শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত ব্যাপারে কি নির্দেশ দেওয়া হয়েছে। RTE 2009 অনুযায়ী নির্দিষ্ট বয়সের শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সুযোগ দিতে হবে। তাহলে RTE 2009 অনুযায়ী প্রত্যেকটা শিশুর নির্দিষ্ট বয়সের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সুযোগ দিতে হবে, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশু বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা পাবে। ভর্তির ক্ষেত্রে বয়সের প্রমাণ না থাকলেও শিশুকে ভর্তি থেকে বঞ্চনা করা যাবে না। হয়তো তার বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, তাহলেও কিন্তু তাকে ভর্তি থেকে বঞ্চনা করা যাবে না, তাকে ভর্তি নিতে হবে। এই কথা বলা আছে RTE 2009-এ। দেখব আমরা পরের কোশ্চেন, RTE 2009 কার্যকরী করার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কী ছিল? রাজ্য সরকার RTE আইন কার্যকর করার জন্য প্রয়োজনীয় নিয়ম তৈরি করে, বিদ্যালয় স্থাপন ও উন্নয়ন এবং শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়া শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করে। তাহলে RTE 2009 কার্যকরী করার জন্য রাজ্য সরকার কি করে? রাজ্য সরকার এই আইন প্রণয়ন করার জন্য প্রয়োজনীয় নিয়ম তৈরি করে, বিদ্যালয় স্থাপন করে ও উন্নয়ন করে, শিক্ষক নিয়োগ করে এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়া শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করে। RTE 2009 আইন কার্যকারীকরণে বাধাগুলো কী ছিল? কিছু কিছু ক্ষেত্রে বাধাও তৈরি হয়েছে। বাধাগুলো কী ছিল? RTE কার্যকর করার প্রধান বাধা ছিল পর্যাপ্ত বিদ্যালয়, যতগুলো বিদ্যালয়ের প্রয়োজন ছিল তা ছিল না। শ্রেণীকক্ষের অভাব, যেখানে যেখানে বিদ্যালয় আছে গ্রামাঞ্চলে কিন্তু শ্রেণীকক্ষের অভাব ছিল। প্রশিক্ষিত শিক্ষকেরও কিন্তু সেই সময় ঘাটতি ছিল, সেই সময় কিন্তু DLED বা B.Ed কম্পালসারি ছিল না। পর্যাপ্ত অর্থেরও অভাব ছিল, বিদ্যালয় ছুট শিশু এবং কিছু অঞ্চলে দুর্বল পরিকাঠামো, এইগুলোই কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল RTE 2009 আইন কার্যকরীকরণে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়, বা অর্থাৎ ICT বলতে কি বোঝায়, এমন কোশ্চেন থাকতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হলো কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিভিশন সহ বিভিন্ন প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদানের ব্যবস্থা। তাহলে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল এবং টেলিভিশনে থেকে তথ্য সংগ্রহ, সেই তথ্যটাকে সংরক্ষণ করে রাখা, প্রক্রিয়াকরণ করা এবং পরবর্তীতে সেই তথ্যের আদান প্রদান। দেখব পরের কোশ্চেন, শিক্ষা ব্যবস্থায় কী ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়? শিক্ষায় কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, প্রজেক্টর, স্মার্ট বোর্ড, টেলিভিশন, রেডিও, ইমেল, ভিডিও কনফারেন্স এবং বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করা হয়। স্বয়ং শিখনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখুন। স্বয়ং শিখন,
অর্থাৎ নিজে নিজেই শিখবে। আইসিটির মাধ্যমে যেমন ইউটিউব থেকে আমরা অনেক লেসন নিই, সেটা কিন্তু স্বয়ং শিখন, নিজের তাগিদেই নিজে শিখে নিচ্ছি। আইসিটির মাধ্যমে শিক্ষার্থী নিজের সুবিধামতো সময়ে অনলাইন ক্লাস, ভিডিও, ইবুক, শিক্ষামূলক অ্যাপ ও অনলাইন পরীক্ষার ব্যবহার করে নিজে নিজে শিখতে পারে এবং নিজের অগ্রগতি যাচাই করতে পারে। তাহলে আইসিটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে, সবথেকে বড় কথা, নিজের সুবিধামতো সময়ে অনলাইন ক্লাস, ভিডিও, ইবুক, শিক্ষামূলক অ্যাপ, অনলাইন পরীক্ষার ব্যবহার করে নিজে নিজে শিখতে পারে এবং শেখাটা কতটা তার ফলপ্রসূ হলো সেটাও কিন্তু তারা যাচাই করতে পারে। আজকের লাস্ট কোশ্চেন আমরা দেখব, দূর শিক্ষার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কীরূপ? দূর শিক্ষা অর্থাৎ আইসিটির মাধ্যমে অনলাইন ক্লাস, ভিডিও লেকচার, ইবুক, ইমেল, শিক্ষামূলক প্ল্যাটফর্ম ও ভিডিও কনফারেন্স ব্যবহার করে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দূরত্ব সত্ত্বেও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তাহলে দূর শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা, অর্থাৎ ডিস্ট্যান্স লার্নিং যারা করছে, দূর শিক্ষায় আইসিটির মাধ্যমে তারা অনলাইন ক্লাস করতে পারে, ভিডিও লেকচার শুনতে পারে, ইবুক, ইমেলের মাধ্যমে নোটস পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা তারা পড়তে পারে, শিক্ষামূলক প্ল্যাটফর্ম ও ভিডিও কনফারেন্স ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও, শিক্ষক অনেক দূরে রয়েছে, শিক্ষার্থী অনেক দূরে রয়েছে, তাদের মধ্যে দূরত্ব রয়েছে, দূরত্ব থাকা সত্ত্বেও কিন্তু শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 1 থেকে 5-এর মধ্যে প্রিভিয়াস ইয়ারে আসা এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যেগুলো 2024-26-এর জন্য গুরুত্বপূর্ণ। এইগুলো জানা থাকলে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসলেও তুমি কিন্তু এই অভিজ্ঞতার বেস করেই লিখতে পারবে। সবথেকে বড় কথা, প্রত্যেকটা কোশ্চেন লিখে আসাটার উপর কিন্তু জোর দিতে হবে। যদি প্রত্যেকটা কোশ্চেন লিখে আসতে পারো, বানিয়ে হোক, কনসেপ্টটা বুঝে হোক, বা কমন আসলে তো কোনো কথাই নেই, তবেই কিন্তু তুমি 80% প্লাস স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।